হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনি কি কখনো ফাইবারে ডিফিকাল্ট ক্লায়েন্টের পাল্লায় পড়েছিলেন? অথবা ফাইবারে না বুঝেই এমন কোনো ক্লায়েন্টের অর্ডার নিয়ে নিয়েছিলেন, যেই ক্লায়েন্টের সাথে পরবর্তীতে বিভিন্ন ধরনের ঝামেলা বিভিন্ন রকমের ঝামেলার সৃষ্টি হয়েছিল বা ওয়ার্কটা শেষ করা আপনার জন্য সো ডিফিকাল্ট হয়ে গিয়েছে। যদি এরকম আপনার কোনো হিস্ট্রি থেকে থাকে তাহলে হয়তোবা এই ভিডিওটা আপনাকে কিছুটা হলেও সাহায্য করতে পারে। এবং আমি বলব যে কিছুটা না হয়তো অনেকটাই সাহায্য করবে। কারণ আমি আজকের ভিডিওতে যেই বিষয়গুলো নিয়ে কথা বলব, সেই বিষয়টা সম্পূর্ণ ডিফেন্ডেবল বা সেই বিষয়টা সম্পূর্ণ হচ্ছে যে ফাইবারে ডিফিকাল্ট ক্লায়েন্ট চেনার কিছু মাধ্যম বা উপায় যেই আ যেই যেই আ টপিকস গুলোর উপরে ভিত্তি করে আপনি একটা ক্লায়েন্টকে ভালো বা ডিফিকাল্ট এর মধ্যে আ ফাইনালাইজ করতে পারেন। তারপর হয়তো তার সাথে কাজ শুরু করতে পারেন এবং আমি এই ভিডিওতে যেই টপিকটা নিয়ে কথা বলতেছি, এই টপিকের সম্পূর্ণ ক্রেডিট বা এই যে আলোচনাটা করব আজকে, আপনি দেখেন আমি কোনো প্রফেশনাল কনটেন্ট ক্রিয়েটর না। আমি কিন্তু সবকিছু নোট ডাউন করে রাখছি এখানে। এই নোটগুলা নিয়ে আমি আমার মতো করে একটু বিস্তারিত কথা বলতে চাচ্ছি। কারণ আ এই ভিডিওর সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আমাদের ফাইবারের কমিউনিটি ম্যানেজার, এশিয়া জোনের আমাদের কমিউনিটি ম্যানেজার বলি বা কমিউনিটি লিডার বলি বা আমাদের ভাই বলি, আমাদের শ্রদ্ধেয় ভাইয়া জনাব জাহিদুল ইসলাম জাহিদ ভাই। আ সবাই জানে ওনার একটা ডিসকর্ড চ্যানেল আছে। যেখানে আ উনি এর আগে হচ্ছে যে বাংলাদেশ কমিউনিটি বা ফ্রিল্যান্সার কমিউনিটিদের সাথে ডিসকাস করতো, আলোচনা করতো। তো এখন আর সেই ফ্রি ডিসকর্ড চ্যানেলটি নেই। এখন সেটা পেইড হয়ে গিয়েছিল। তো পেইড সেশনে বা পেইড যার স্পেসে যাওয়ার পূর্বে উনি পুরো ফাইবার কমিউনিটির জন্য একটা ফ্রি সেশন নিয়েছিলেন। যে সেশনটার মধ্যে হচ্ছে যে আপনার ফাইবারে ডিপিকার ক্লায়েন্ট চেনার ১০ টা পয়েন্টের মতো উনি আলোচনা করেছিলেন। সেই ক্লাসে আমিও একজন স্টুডেন্ট হিসেবেই ছিলাম আপনাদের মতো। তো সেখান থেকে উনার বলা আ আসলে একজন মানুষ যখন কাউকে অন্য কাউকে শিখায় বা আমি যখন এই যে আমি যখন আপনার সাথে কথা বলতেছি আমি চেষ্টা করি আমার 100% দেওয়ার জন্য। কিন্তু আপনি 100% নিতে পারবেন না। আপনি হয়তো 60, 70 বা 80% পর্যন্ত নিতে পারবেন। তো ঠিক জাহিদ ভাইয়ের অবস্থান থেকে উনি উনার সাথে আমার তুলনা করা পসিবল না। উনি উনার জায়গায় উনি অনেক উঁচু জায়গায় আছেন। আমার থেকে উনি হাজার গুণ বেশি বেটার। কারণ উনি উনার মতো করে জিনিসটা ডেসক্রাইব করছেন। আমি সেখান থেকে কিছু পয়েন্ট নোট আউট করে রেখেছিলাম। আ যেহেতু উনি আ আসলে উনি একটা কথাই বলে, "কমিউনিটি সবার কাছে ছড়িয়ে দাও বিভিন্ন তুমি যেই ইনফরমেশনটা জানো তুমি সেটা ছড়ানোর চেষ্টা করো।" আমি তাই সম্পূর্ণ ক্রেডিটটা ভাইয়াকে দিচ্ছি। কারণ এই পয়েন্টগুলা বা এই বিষয়টা আমি ভাইয়ার কাছ থেকে শিখছি। ওই সেশনে আমি জিনিসগুলো নোট ডাউন করে রাখছি। বিগত ২ মাসের মতো ১-১.৫ মাসের মতো আসলে সময় হয় নাই এগুলো নিয়ে কথা বলার জন্য। তো এখন চিন্তা করলাম এগুলো নিয়ে আসলে কথা বলা দরকার। আমার কথার মাধ্যমে যদি কমিউনিটির একজন ভাইয়াও সাহায্য কোনো প্রকার কোনো হেল্প হয় তাহলে আশা করব সেটা আমার আমার বড় প্রাপ্তি। তো যাই হোক আমরা শুরু করি। তবে শুরু করার আগে পুনরায় বলছি এই ক্লাসের সম্পূর্ণ ক্রেডিট কারণ এই যে এই টপিকস গুলো নিয়ে কথা বলছি এখানে হয়তো আমার মতো করে প্রকাশ করব বা আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু নোট ডাউন গুলা হচ্ছে ওই সেশনে বা আমাদের জাহিদুল ইসলাম জাহিদ ভাইয়ের যে সেশনটা ছিল ওখানে। আমরা যারা সচরাচর ফাইবারে কাজ করি, ফাইবারে যারা কাজ করি তারা সবাই জানি যে ফাইবারে কিছু ক্লায়েন্ট থাকে যারা একটু ডিফিকাল্ট হয় হ্যান্ডেল করার জন্য বা তাদের সাথে কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে পড়ে আমাদের মতো ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে। কারণ আ তখন দেখা যাচ্ছে এখানে কয়েকটা ধরনের ডিফিকাল্ট ক্লায়েন্ট পাওয়া যায়। তার মধ্যে যদি আমরা এটাকে একেবারে বেসিক পর্যায়ে এটাকে চুজ করতে যাই, আমি বলব যে ৩ ধরনের ক্লায়েন্ট আছে যাদেরকে আমরা ডিফিকাল্ট ক্লায়েন্ট হিসাবে ১ম দিকে ট্র্যাক করার চেষ্টা করতে পারি। একদম ১ম দিকে যদি আমি বলতে চাই, আ তাদের একটাই প্রায়োরিটি থাকবে সেটা হচ্ছে যে আ আমার জন্য এখানে কি আছে? তাদের একটাই প্রায়োরিটি, তাদের মূল প্রায়োরিটি এবং একটাই প্রায়োরিটি আমার জন্য এখানে কি আছে? তার মানে আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার বা আপনি একজন প্রফেশনাল ফাইবার সেলার। তো উনি আপনার কাছে আসছে সার্ভিস নেওয়ার জন্য। এই সার্ভিসটাতে উনি খুঁজবে এসে যে উনার জন্য এখানে কি আছে? উনি আপনার কাছ থেকে কি নিতে পারবে? উনি আপনার যদিও সে আপনার সম্পূর্ণ ডিটেইলসটা দেখেই কিন্তু আপনার সাথে কথা বলতে আসছে বা আপনার থেকে সার্ভিসটা নিতে আসছে। কিন্তু যতভাবেই আসুক, যত কিছুই আসুক তার মাথায় একটা জিনিস সেটআপ থাকে যে আমি এখান থেকে কি পাবো? আপনি তাকে যে সার্ভিসটা দিচ্ছেন, আপনি অনেক কিছু করতেছেন সেটার কোনো চিন্তা বা সেটার কোনো রিঅ্যাকশন তার মধ্যে থাকবে না। তার মধ্যে শুধু একটাই জিনিস থাকবে যে আমি
কি পাবো? এই অর্ডার থেকে বা এই সেলের থেকে আমি কি পাবো? এতটুকুই হচ্ছে যে তার মূল থিম থাকবে, তার মূল লক্ষ্য থাকবে। সে বারবার একটা জিনিসই জানতে চাইবে যে তুমি ওর জন্য কি করবা? তুমি ওর জন্য আপনি কাজ করে দিছেন, তারপরও আপনাকে বলবে যে তুমি ওর জন্য কি করছো? জাস্ট তার একটাই চিন্তা যে আমি এখান থেকে কি পাবো, কিভাবে পাবো এবং কতটুকু নিতে পারি? কি পাবো এক কথায় শেষ। আচ্ছা ২ নম্বরে যদি বলি, আ যারা আপনার কিছু কাস্টমার আছে যারা বুঝে সার্ভিসটা নিচ্ছে কিন্তু আ কাস্টমার কিছু কাস্টমার আছে যারা আপনার সার্ভিসটাকে ডাউনগ্রেড করবে। কিছু ক্লায়েন্ট আছে যারা হচ্ছে যে সার্ভিসটা বুঝে আপনার কাছে সার্ভিস নিতে আসবে। আবার কিছু কাস্টমার থাকবে যারা সার্ভিসটা বুঝবে, মানে বুঝার পরও আপনার সার্ভিসটাকে ডাউনগ্রেড করবে। অর্থাৎ সে জানে এখানে কি আছে কিন্তু সে ব্যাপারটা ডাউনলোড করতেছে না। মানে সে জানে যে আপনার সার্ভিসের মধ্যে কি আছে। কিন্তু সে ব্যাপারটাকে বেশি প্রাধান্য দিচ্ছে না। সে তোয়াক্কা করতেছে না। সে আপনার কাছে আসছে জেনে বুঝে সবকিছু বুঝছে। বুঝার পরও সে জানে যে সেখান থেকে কি পাবে বা এই সার্ভিসের মধ্যে কি আছে। কিন্তু সে অলওয়েজ চাইবে যে সে তো অনেক বেশি পাচ্ছে সেটাকে অনেক কম করে দেখানো। ডাউনগ্রেড করে দিবে। আপনাকে ধরেন আপনি সার্ভিসের মধ্যে তার জন্য অনেক কিছু করে ফেলছেন। এক্সট্রা সামথিং ও কিছু করছেন। কিন্তু দিন শেষে সে দেখবেন এরকম কিছু যে সে চাইবে আপনাকে ডাউনগ্রেড করে বুঝাইতে যে তুমি আমার পর্যাপ্ত সার্ভিসটা দেওনি বা আমি তোমাকে যে পরিমাণ অর্থ দিছি এই পরিমাণ অর্থ অনুযায়ী আমি তোমার কাছ থেকে সাপোর্ট বা তোমার কাছ থেকে সার্ভিসটা নিতে পারি নাই বা সম্পূর্ণ সার্ভিসটা আমি পাই নাই। আচ্ছা ৩ নাম্বার যদি একটা সেগমেন্ট আমি একটু দাঁড়া করাতে যাই, ৩ নাম্বারে থাকবে হচ্ছে যে তাদের কোনো নলেজ বেস থাকবে না। ধরেন আমার একটা সার্ভিস প্রয়োজন, হ্যাঁ? আ সার্ভিসটাতে আপনার অনেক কষ্ট করতে হবে বা অনেকগুলো আ পর্যায় আছে, অনেকগুলো ধাপ আছে। সবগুলো ধাপ শেষ করে হচ্ছে যে এই সার্ভিসটা আসবে। যদি আমি আমার মতো করে বলি, যেমন আমি একজন ডিজিটাল মার্কেটার। ধরেন আমার কাছে একজন আসলো সে আ Facebook আর Instagram এ এড করতে চায়, হ্যাঁ? তো তার মানে তার আসলে আ জানা নাই যে কাজটা কিভাবে করবে। সে এড করবে। সে জানে কি? সে শুধু এড করবে। Facebook, Instagram এ এড করবে। কিন্তু এই এড করাটার জন্য যে অনেকগুলো প্রসেস আছে। যেমন সুন্দর একটা আ লাইক একটা এড এর জন্য খুব ভালো একটা কনটেন্ট লাগবে। তারপর হচ্ছে যে আপনার এই এডটা সেটআপ করার জন্য আমাকে রিসার্চ করতে হবে, অডিয়েন্স সেগমেন্ট বের করতে হবে। তারপর হচ্ছে যে এড এর জন্য আমার একটা সুন্দর এড কপি লিখতে হবে। এড কপির সাথে হচ্ছে যে হেডলাইন যুক্ত করতে হবে। তারপর এডটাকে পাবলিশ করতে হবে, অপটিমাইজ করতে হবে। অনেক কিছুই করতে হবে। কিন্তু সে এই প্রসেসের আগামাথা ধারে কাছে কিছুই জানে না। আমি টাকা দিচ্ছি, তুমি আমাকে সার্ভিস দিচ্ছ। তো এইরকম ধরেন তার চিন্তাভাবনাটা থাকবে এরকম যে আ তারা যেমন আপনার কোনো নিয়ম নীতি বা আপনার কাজের প্রতি কোনো সম্মান রাখবে না। এক কথায় আপনার সময়, আপনার কাজের এই যে জিনিসগুলো আছে তারা এগুলো সম্পর্কে কিছুই বুঝে না, জানে না। কারণ এই সবগুলা জিনিস করতে গেলে তো আপনার অনেক সময়ের প্রয়োজন। তাহলে সে কিছুই করবে না, কিছুই দিবে না। তার কথা হচ্ছে একটাই, যদি আমি কোনোভাবে বললে যেমন যদি এরকম বলি যে কোনোভাবে বললে বলা যায় যে তারা কাজের ব্যাপারে জানে ঠিকই কিন্তু কাজটা মানে কাজের ব্যাপারে সে জানে যে আমি Facebook এবং Instagram এ এড করব। এটা হচ্ছে কাজ। তো কাজের ব্যাপারে সে জানে। কিন্তু এই কাজটা আপনি কিভাবে করবেন? এই কাজটার মধ্যে যে আপনার কতটা পরিশ্রম জড়িত বা কতটা পরিশ্রম করতে হবে বা কতটা ডেডিকেশন থাকতে হবে, কতটা সময় নষ্ট করে আপনি কাজটা করবেন, এইটা আসলে তারা এটার কোনো মূল্যায়ন তারা তেমন একটা করবে না। তো তাদের মূল জিনিসটাই থাকবে যে আমি এই কাজটা আমি জানি যে এই কাজটা করবা, এটা করবা, শেষ। কিন্তু এটা করার পিছনে যে অনেক কিছু লুকিয়েই তো আছে, সেটা কিন্তু তাদের মাথায় থাকবে না এবং তারা এটা জানবেও না। এইরকম ধরনের কিছু ক্লায়েন্ট থাকে। তো এই ধরনের ক্লায়েন্টের ক্ষেত্রে সলিউশন এর দিকে আমরা একটু পরে আসি। তো এই ৩ ধরনের মূলত ক্লায়েন্ট গুলাকে আমরা ডিফিকাল্ট ক্লায়েন্ট হিসেবে চুজ করতে পারি। এক ধরনের ক্লায়েন্ট হচ্ছে কি, তারা তাদের নিজের দিকটাকেই প্রায়োরিটি দিবে। সে চাইবে যে সে এখানে কি পাচ্ছে। তার লক্ষ্য একটাই যে আমি এখান থেকে কি পাচ্ছি। মানে এই সার্ভিস থেকে বা এই অর্ডার থেকে আমি কি পাচ্ছি। ২ নম্বর হচ্ছে যারা সার্ভিসটা বুঝে শুনে আপনার কাছ থেকে নিবে কিন্তু আপনাকে অলওয়েজ ডাউনগ্রেড করতে চাইবে। সে বুঝাতে চাইবে যে সে তার প্রাপ্য বা সে তার প্রাপ্য সার্ভিসটা সে পায়নি। ৩ নম্বরে আরেকটা থাকবে যাদের কোনো নলেজ বেশি থাকবে না, যাদের এই কাজের আ প্রসেস সম্পর্কে কোনো ধারণা নেই। কিন্তু সে জানে যে এই কাজটা আমার দরকার, এই কাজটা করা হোক।
এতটুকুই। আচ্ছা, এবার হচ্ছে যে কিছু চেকলিস্ট আ যদি বলি, চেকলিস্ট সম্পর্কে যদি বলতে যাই, কিছু ভাইয়ার আছে আপনাকে দে ডিড নট লাইক কথাটা হচ্ছে এরকম, দে ডিড নট রেসপেক্ট ইউর বাউন্ডারিজ। কথাটা হচ্ছে এরকম যে এটা জাস্ট একেবারে এক কথায় যদি বলি, দে ডিড নট রেসপেক্ট ইউর বাউন্ডারিজ। আপনার একটা লিমিটেশন আছে। আপনি একজন পার্সন, হ্যাঁ? তো আপনারও তো কিছু আপনারও তো একটা পার্সোনাল লাইফ আছে। আপনার একটা পার্সোনাল জীবন আছে। আপনার পার্সোনাল অনেক কিছুই আছে। আপনি তো শুধু ফাইবারে কাজ করতেছেন না বা ফাইবারে ২৪ ঘন্টা সময় দিচ্ছেন না। আপনার নিজের পার্সোনাল তো তাদের মধ্যে তাদের ধারণাটা এরকম থাকবে ধরেন সে ২৪ ঘন্টার মধ্যে যখনই আপনাকে মেসেজ দিছে সে চাইবে যে ইনস্ট্যান্ট আপনি তাকে রিপ্লাই দিবেন। মানে সে সবসময় মনে করবে যে আপনি আপনাকে সে হায়ার করছে বা হায়ার করার জন্য আসছে, কথা বলতেছেন। তার মানে আপনি তার জন্য অলওয়েজ এভেইলেবল। আপনার কোনো পার্সোনাল লাইফ নেই। আপনার কিচ্ছু নেই। আপনি যেমন ধরেন আপনাকে মেসেজ দিছে, আপনি রিপ্লাই করতে একটু দেরি করছেন, তাদের ভাব বেড়ে যাবে, তাদের অ্যাটিটিউড বেড়ে যাবে। তারা বলবে যে, "আমি তোমাকে মেসেজ দিছি, কখন তোমাকে মেসেজ দিছি, তুমি এখনো কোনো এতক্ষণ পর আসছো আমাকে রিপ্লাই দিতে।" কিন্তু যখন আপনি আপনার প্রয়োজনে, কাজের প্রয়োজনে, আপনি তাকে প্রয়োজন মানে আপনার তাকে প্রয়োজন হবে কোথায়? শুধু কাজের প্রয়োজনে। তো যখন আপনি কাজের প্রয়োজনে বলতে যাবেন, তাকে জিজ্ঞেস করতে যাবেন, মেসেজ করবেন, সে দেখবেন যে ৫ ঘন্টা পরে রিপ্লাই দিছে। মানে তার কাছে তার লাইফ ঠিক আছে। কিন্তু আপনার লাইফ মানে হচ্ছে যে আপনি তা আপনার কোনো বাউন্ডারি নাই। আপনি আপনি তার জন্য ২৪ ঘন্টা এভেইলেবল থাকবেন। এর পাশাপাশি আরেকটু যদি বলি এই চেকলিস্টের মধ্যে যদি আরেকটু ইনক্লুড করতে যাই, এই চেকলিস্টের মধ্যে আরেকটা জিনিস ইনক্লুড করে যে সেটা হচ্ছে যে কিছু বায়ার থাকবে এরকম ধরেন আপনাকে সে আপনার সাথে কথা বলছে, সে কথা বলে আপনাকে অর্ডার প্লেস করছে। অর্ডার প্লেস করলেই তো আপনি কাজ শুরু করতে পারবেন না। কাজ শুরু করার জন্য আপনাকে রিকোয়ারমেন্ট সাবমিট করতে হবে। অথবা তার যে স্পেসিফিক প্রয়োজনটা আছে সেটার তো রিকোয়ারমেন্ট যেটা আপনার কাজের জন্য যা প্রয়োজন সেগুলো তো আপনাকে দিতে হবে বা আপনাকে সেগুলো বলতে হবে। তো কিছু ক্লায়েন্ট থাকবে এরকম যে হচ্ছে যে আইসা আপনাকে অর্ডার দিবে। অর্ডার দেওয়ার পর ধরেন আপনার একটা রিকোয়ারমেন্ট লাগবে। যেমন আপনি তার জন্য তার সাথে ধরেন আপনি একটা অর্ডার আ ক্রিয়েট করলেন। একটা অর্ডারের টাইমলাইন হচ্ছে বা ডেডলাইন হচ্ছে ৭ দিনের। তো সে ১ম দিনে এসে আগে আপনাকে 20% রিকোয়ারমেন্ট দিল। এরপর দিয়ে এসে 50% দিল। তারপরে ২-৩ দিন খবর নাই। তারপরে এসা হচ্ছে যে তুমি কাজ শুরু করতে থাকো। আমি তোমাকে পরে দিয়ে দিচ্ছি। তোমাকে রিকোয়ারমেন্ট পরে দিয়ে দিব। আরেকটু ধৈর্য ধরো। তো তাদের মধ্যে একটাই জিনিস যে ওই যে আপনার যে বাউন্ডারি একটা লিমিটেশন আছে যে আপনি ৭ দিনের মধ্যে আপনাকে কাজটা করে ডেলিভার করতে হবে। কিন্তু সে আপনাকে রিকোয়ারমেন্ট দিছে ৫ দিন ৬ দিনের মতো। তা আপনি কি ৭ দিনে কাজটা কমপ্লিট করতে পারবেন? অবশ্যই না। সেটা আপনাকে এই ধরনের কাইন্ড গুলা হচ্ছে যে আপনার সময়ের মূল্যায়ন করবে না। তাদের কাছে মনে হচ্ছে যে তাদের অর্ডারের ভ্যালুটাই সবচেয়ে বড়। আপনার এই যে রিকোয়ারমেন্ট সে সাবমিট করল না, সে আস্তে দেরি করতেছে। সে আপনাকে অর্ডার প্লেস করে অল্প কিছুটা রিকোয়ারমেন্ট দিল। এরপরে আবার উধাও হয়ে গেল। আবার কিছুটা রিকোয়ারমেন্ট দিল, সম্পূর্ণটা পেলেন না। তার মানে এটা আপনার জন্য একটা বিপদ চিহ্ন। এইটা আপনাকে হয়তো লেট ডেলিভারি করতে পারে অর্ডারটা। অথবা অর্ডারটা আপনার ঝুলেও থাকতে পারে কিছুদিন। সে এভেইলেবল নাই। সে এভেইলেবল নাও থাকতে পারে। তো এইরকম কারণে দেখা যাচ্ছে যে এই চেকলিস্টের মধ্যে এরকমও পড়ে যে তাদের রিকোয়ারমেন্ট সাবমিটের ক্ষেত্রেও দেরি করতে পারে। সে অর্ডার দিয়ে সে উধাও হয়ে যাবে। সে রিকোয়ারমেন্ট আপনাকে একবারে দিচ্ছে না। আপনাকে ভেঙে রিকোয়ারমেন্ট সাবমিট করতেছে। তো এইটা আপনাকে মনে রাখতে হবে যে এটাও আপনার জন্য একটা বিপদ চিহ্ন হতে পারে। ২ নাম্বার চেকলিস্টের মধ্যে যদি যাই, আ এখানে বলা হচ্ছে যে তারা তাদের নিজেদের প্রাইসটা সেট করতে চাইবে। আচ্ছা, এবার যখন আপনি আপনার গিগটা সেটআপ করছেন, আপনার গিগের মধ্যে তো নির্দিষ্ট কিছু প্যাকেজ মেনশন করা থাকবে, হ্যাঁ? ধরেন আপনি বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম ৩ টা প্যাকেজ দিলেন। ৩ টা প্যাকেজের জন্য আপনার কিছু নির্দিষ্ট মেনশন করা সার্ভিস এখানে আছে। তো সে কি করবে? সে আসবে, সে দেখবে, হ্যাঁ? সে সবকিছু দেখার পর আপনাকে বলতে চাইবে এসে যে, "অ্যা আসলে তার প্রজেক্টটা তো আপনার সার্ভিসের সাথে একেবারে হুবহু খাপ খায় না। একটু অন্যরকম, একটু কাস্টম।" মানে তার সার্ভিসটা আপনার সাথে হুবহু আপনার মেনশন করা সার্ভিসের সাথে হুবহু মিলতেছে না। এটা হচ্ছে যে একটু অন্যরকম সার্ভিসের ডিটেইলস থেকে একটু অন্যরকম। অথবা এটা একটু কাস্টম এসে বলবে যে আপনার আ আমার তো এরকম হয়তো বলবে যে আমার তো এরকম এখানে তোমার যেমন আমার ধরেন এড এর গিগে মেনশন করা আছে যে ৩০ দিন ম্যানেজমেন্ট। সরি ৫ দিন ম্যানেজমেন্ট। হ্যাঁ? এখন সে আইসা আমাকে বলবে যে আমার এড তো আসলে ৫ দিন ম্যানেজমেন্টের জন্য প্রয়োজন হবে না।
তুমি আ আমার তো ২ দিনের জন্য অ্যাডভান্স করলেই হবে। তুমি আমাকে একটা কাস্টম প্রাইস দাও। আমি আমার তো সার্ভিসটা এরকম পুরাটা লাগবে না। আমাকে কিছু কমাইয়া দাও। ইভেন আমার সাথে রিসেন্টলি এরকম একটা ঘটনা ঘটছে জানুয়ারি মাসে। ক্লায়েন্ট আমার কাছে আসছে। তো আসার পর আমার হচ্ছে যে আপনার স্ট্যান্ডার্ড প্যাকেজের প্রাইস হচ্ছে যে $২০০। তো উনি আইসা আমাকে বলতেছে যে, "আসলে আমার তো এতদিন আসলে ম্যানেজমেন্ট ওটার মধ্যে সম্ভবত ম্যানেজমেন্ট ৫ দিন, হ্যাঁ? আচ্ছা। তো ৫ দিন ম্যানেজমেন্ট লাগবে না। তুমি একটা কাজ করো, আমার কাছে পর্যাপ্ত টাকা নেই। তুমি আমার কাছে $১৯৩ আছে। তুমি আমাকে $১৯৩ একটা অফার দাও, আমি তোমার সাথে কাজ করব।" তো পরে চিন্তা করে দেখলাম যেহেতু এভাবে বলছে আমি আসলে আর এত কিছু চিন্তা করি নাই। আমি এই ক্লাসের আগে কিন্তু, হ্যাঁ? এই ক্লাসটা তখন হয় নাই। যে ক্লাসের টপিক নিয়ে আমি কথা বলতেছি। তো আমি কি করলাম? উনাকে $১৯৩ এর একটা অর্ডার পাঠাইলাম, অফার পাঠাইলাম। তো এরপরে অফার রিসিভ করার পরে বলতে মানে অফার পাঠানোর পর বলতেছে আমি অর্ডারটা রিসিভ করতে পারতেছি না। কেন পারতেছি না? আসলে আমার কাছে আছেই $১৯৩ তো সার্ভিস চার্জ তো লাগবে $৫ এখানে। আ আসলে আমার কাছে আর টাকা নেই। তো আমি বললাম, "আচ্ছা ঠিক আছে যেহেতু এরকমভাবে রিকোয়েস্ট করতেছো তাইলে তোমাকে আমি আ আরো $৫ কমে অর্ডারটা পাঠাই।" তো সম্ভবত ১০০ আ ৭৯ বা ৮৭ এরকম একটা রি আ কাস্টম অফার পাঠাই। অফার অ্যাকসেপ্ট করে। অ্যাকসেপ্ট করার পর আমি অ্যাড রান করি। অ্যাড রান করার পর আ ১ দিন চলে। ১ দিন চলার পর উনার কার্ড থেকে মেটা চার্জ করতে পারতেছে না। মেটা চার্জ করতে না পারার কারণে এড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিছে। তো এড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেওয়ার কারণে আমার কাছে আসছে। আইসা বলতেছে যে, "এড তো চলতেছে না। এখন আমি কি করব?" আমি বললাম যে, "তুমি তোমার কার্ডে টাকায় রিচার্জ করো। তোমার কার্ডে যদি তুমি টাকা রিচার্জ করো এটা অটোমেটিক এড আবার রান হয়ে যায়।" এই কথা বলার পর উনি আমাকে বলতেছে, "আমি তো তোমাকে বলছি আমার কাছে আর টাকা নেই। আমি এড এর খরচ চালাইতে পারব না। এড এর খরচ আমার পক্ষে চালানো সম্ভব না। আমার কাছে টাকা নেই।" তা আমি বললাম যে, "তুমি তো আমাকে এড এর সার্ভিসের জন্য তুমি আমাকে সার্ভিসের জন্য হায়ার করছো। এড এর কস্ট তো তোমাকে পে করতে হবে। তুমি এড এর কস্টটা আমার উপর চাপাচ্ছ কেন?" তো পরে ও বলতেছে যে, "আমার তো আসলে এড এর কস্ট চালানোর খরচ নেই। তোমাকে আমি তো ১ম এ বলছি।" ও আমাকে ১ম এ বলছে যে, অর্ডার দেওয়ার টাকা নেই। কিন্তু এখন এসে বলতেছে কি, এড এর খরচ চালানোর টাকা নেই। তো আ আমি কুপনের মাধ্যমে অর্ডারটা নেওয়ার কারণে আমি তাকে পার্শিয়াল রিফান্ড ও অফার করতে পারি নাই। ফাইবার সাপোর্ট এর কথা বলছি। সাপোর্ট বলছে যে, আ "তুমি আগে ওকে বলো যে একটা কম অর্ডার" আমরা নেগোশিয়েশন করে $১৩০ এ অর্ডার দিতে সে রাজি হয়। যেহেতু আর ম্যানেজমেন্ট করতে পারব না। পরে আমি $১৩০ অফার পাঠাইছি। সে এটা অ্যাকসেপ্ট করতে পারতেছে না। সে বলতেছে তার টাকা নাই। পরে লাস্টে বাধ্য হয়ে সাপোর্টের মাধ্যমে ওকে অর্ডারটা ক্যানসেল করতে হইছে। তো এই হচ্ছে আরেকটা বিপদ চিহ্ন। সে আইসা তার আ সে সবকিছু দেখবে, বুঝবে। বুঝার পরও দেখা যাচ্ছে আপনার প্রাইস থাকার পরও সে একটা কাস্টমার আপনার কাছে রিকোয়েস্ট করে নেওয়ার চেষ্টা করবে। তো এরকম যে করবে আগেই অর্ডার ক্রিয়েট করার আগে তখন বুঝতে আপনাকে একটু সতর্ক থাকতে হবে ওই অর্ডারটা নেওয়ার ক্ষেত্রে এটাও আপনার জন্য একটা বিপদ চিহ্ন হইতে পারে। কিছু ক্লায়েন্ট পাবেন এরকম আপনার সাথে এই যে দরদাম হয়ে সবকিছু আ কমপ্লিট করার পর আপনাকে অর্ডার প্লেস করছে বা আপনি কাস্টম অর্ডারই তৈরি করছেন। রেট ফিক্সড হয়ে গেছে এবং আপনার কমিটমেন্ট ফিক্সড হয়ে গেছে। অর্ডার ডেলিভারি কতদিনে করবেন সম্পূর্ণ কিছু আলোচনা শেষ। আপনি অর্ডার নেওয়ার পর কাজ শুরু করছেন। এখন কাজ শুরু করার ১-২ দিন পর দেখবেন সে আপনাকে আরো বাড়তি কিছু কাজ করার জন্য রিকোয়েস্ট করতেছে। তো আমরা যারা ফ্রিল্যান্সার আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি যে অল্প কিছু বাড়তি কাজ হলে আমরা করে দেই। আমরা আসলে ক্লায়েন্টের সাথে অর্ডার ক্যানসেলেশন এ যাইতে চাই না। আর এটাই সবচেয়ে উত্তম মাধ্যম যে আসলে ক্যানসেলেশন এ যাওয়ার আগে যদি অল্প কিছু কাজ বাড়তি করে দিয়েও হচ্ছে যে আপনার কাজটা ডেলিভারি করা যায়। তো আপনাকে যখন সে আপনার অর্ডারটা শুরু হওয়ার পরেই আ দেখবেন যে ১ দিন পরও বলতে পারে, ১ ঘন্টা পরও বলতে পারে। মানে আপনার সাথে কমিটমেন্ট সবকিছু ঠিক হওয়ার পরও আপনাকে রিকোয়েস্ট করতেছে এক্সট্রা কাজের জন্য, বাড়তি কাজ করে নেওয়ার জন্য আপনার কাছ থেকে। এইটা আরেকটা আ ডিফিকাল্ট ক্লায়েন্ট এও আপনার ডিফিকাল্ট ক্লায়েন্ট হতে পারে, এটারও চান্সেস আছে। এক ধরনের আরেক ধরনের ক্লায়েন্ট আছে যেমন সে আপনাকে ডমিনেট করতে চাইবে। আচ্ছা, কেমন ডমিনেট করতে চাইবে? ধরেন আপনি একজন গ্রাফিক ডিজাইনার। কালার কম্বিনেশন তো আপনার ভালো জানার কথা। একটা আ আ যেমন একটা পোস্টার ডিজাইন করলেন। এই পোস্টারটা আপনি একজন প্রফেশনাল, আপনি একজন এক্সপার্ট। আপনি Fiverr এর সার্ভিস সেল করতেছেন তার মানে আপনি একজন এক্সপার্ট। হয়তোবা আপনি একজন টপ রেটেড সেলার অথবা আপনি হয়তো লেভেল 2 সেলার হতে পারেন। তো যাই হোক, তো আমি বলব যে আপনি একজন প্রফেশনাল। কারণ Fiverr শুধুমাত্র প্রফেশনালদের জন্য। আপনি প্রফেশনাল হওয়ার কারণেই Fiverr এর সার্ভিসটা সেল করতে পারতেছেন।
তো কেউ আপনাকে অর্ডার করার আগে অবশ্যই আপনার পোর্টফোলিও সেট করছে। তারপর হচ্ছে যে আপনার প্যাকেজটা দেখছে, আপনার কাছে আপনার প্রিভিয়াস কাজগুলা দেখছে। সবকিছু দেখার পর সে আপনাকে অর্ডারটা বা আপনাকে অর্ডার দিতে সে ইচ্ছুক। কিন্তু সে কি করতেছে এখানে আপনাকে ডমিনেট করবে অর্ডার দেওয়ার পর। সরি আমি একটু গোলায় হয়েছি। সে সবকিছুতেই রাজি। সে সবকিছু দেখার পরে কিন্তু আপনাকে অর্ডারটা প্লেস করছে। আপনি একজন এক্সপার্ট। কিন্তু যখন আপনি কাজ শুরু করলেন, আপনাকে তখন সে অর্ডার দিচ্ছে। এক্সপার্ট কিন্তু আপনি, এক্সপার্ট সে না। সে আপনাকে অর্ডার দিচ্ছে যে, "এই কালারটা এখানে হইলে ভালো হইতে পারত। আচ্ছা এই লেয়ারটা এই জায়গায় হইলে ভালো হইতো। বা এই লেয়ারটা ওই জায়গায় করে দাও। এটা ওখানে দিয়ে দাও, ওইটা এখানে করে দাও।" এইরকম আপনাকে মানে অর্ডার সে করবে। তার মানে এক্সপার্ট আপনি, আপনি করবেন। করার পর তার হয়তো কিছুটা মডিফিকেশন এর প্রয়োজন হইতে পারে। ধরেন আপনি মেক্সিমাম টাইমই দেখবেন যে আপনি একটা ডিজাইন করে দিছেন। দেওয়ার পর ক্লায়েন্টের হালকা কিছু ছোটখাটো রিকোয়ারমেন্ট থাকতে পারে। কিন্তু এই ধরনের ক্লায়েন্ট যারা তারা কি করবে? আপনাকে বারবার বলবে, আপনাকে অর্ডার করবে যে, "তুমি এভাবে করো, তুমি ওভাবে করো, তুমি এভাবে করবা না। এই জায়গারটা এই জায়গায় দাও, এই জায়গারটা এই জায়গায় দাও।" তার মানে হচ্ছে যে তারা ডমিনেট করবে আপনাকে, মনে বুঝাইতে চাইবে যে সে এক্সপার্ট। আপনি সার্ভিস দিতে আসছেন। তো এই ধরনের ক্লায়েন্ট যদি পান তাইলে আপনাকে বুঝতে হবে যে এইটাও আপনার জন্য একটা বিপদচিহ্ন হতে পারে। এরাও আপনাকে আ এই 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 অর্ডারটা আপনার জন্য পরবর্তীতে বিপদের কারণ হতে পারে। আচ্ছা, এবার কিছু ক্লায়েন্ট থাকবে এরকম, তার আসলে পরিষ্কার কোনো আইডিয়াই নেই, পরিষ্কার কোনো কনসেপ্টই নেই। তার কাজটার জন্য কি প্রয়োজন? হ্যাঁ? ধরেন আমি যদি এবার আমার এক্সাম্পলটা দিই, আমি একজন মেটা এড এক্সপার্ট যেহেতু, তো আমি যদি তার মেটা অ্যাডস নিয়ে কাজ করতে চাই, হ্যাঁ? কাজ শুরু করার জন্য আমার ২ টা জিনিস লাগবে। একটা হচ্ছে যে তার ওয়েবসাইটের অ্যাক্সেস লাগবে, পিক্সেল সেটআপ করার জন্য প্রপারলি বা ট্র্যাকিং সেটআপ করার জন্য। ২ নম্বর হচ্ছে যে ওর বিজনেস ম্যানেজার বা ওর অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস লাগবে। তো এখন ওর পরিষ্কার ধারণাই নাই যে আমাকে অ্যাক্সেস গুলা দিতে হবে। তো সে আমার সাথে দেখা যাচ্ছে কথা বলল, কথা বলে তার আ কাজ করতে চাইলো বা আমার সাথে কনফার্ম হইল। তো সে কাজ করতে চাইছে, সে কনফার্ম করলো। এখন জিনিসটা হচ্ছে কি, আ সে জানেই না যে প্রজেক্টটা কিভাবে করতে হয়। এই যে আমার অ্যাক্সেস গুলা লাগবে, হ্যাঁ? যে একটা প্রজেক্ট করতে গেলে কিভাবে শুরু করতে হয়, কি করতে হবে, কি লাগবে। তো তার এরকম বলবে যে ধরেন সে আইসা এরকমভাবে আমাকে বা আপনাকে কনভিন্স করতে চাইবে বা বলতে চাইবে যে, "তুমি কাজ শুরু করো, আমি তোমাকে আরো ইনফরমেশন দিচ্ছি।" ধরেন এরপরে হচ্ছে যে আমার তার কাছ থেকে কিছু তথ্য লাগবে। যেমন সে কি করলো আমাকে ধরেন আমি তাকে ফোর্স করলাম বা তাকে বললাম, বলার পর সে আমাকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিল, ওয়েবসাইটে অ্যাক্সেস দিল। আচ্ছা। দেওয়ার পর আমাকে আরো কিছু তথ্য তার কাছ থেকে নিতে হবে। যেমন হচ্ছে যে সে কোন দেশে একটা রান করতে চায়। সে ডেইলি কত টাকা বাজেট দিবে। সে কতদিনের জন্য একটা রান করবে। তো এরকম আমার তো আরো ইনফরমেশন লাগবে। তো সে কি করবে? দেখা যাচ্ছে আমার ১০ টা ৫ টা জিনিস লাগবে। সে ১ টা ২ টা আমাকে দিয়ে বলতেছে, "তুমি কাজ করতে থাকো। আমি তোমাকে পরবর্তীগুলো আস্তে, আস্তে দিচ্ছি।" মানে সে আপনাকে রিকোয়ারমেন্ট একবারে সাবমিট করতে পারতেছে না। যেমন হয়তো আপনার লাগবে, যেমন কথাটা এভাবে এখানে এভাবেই মেনশন করা আমার নোটের মধ্যে, যেমন আ হয়তো আপনার লাগবে ১০ লাইন ইনফরমেশন, সে আপনাকে ২ লাইন দিয়ে বলবে, "আপাতত করতে থাকো, বাকিটা আমি তোমাকে পরে দিচ্ছি।" ঠিক আছে? তো এইরকম যদি কোন ক্লায়েন্ট আপনার সাথে করে তাহলে আপনি বুঝতে হবে যে এইটা আপনার জন্য ডিফিকাল্ট ক্লায়েন্ট হতে পারে। কারণ কাজ তো মাত্র শুরু করছেন, কাজ তো শেষ করতে হবে। তো শেষ করতে, করতে এই ক্লায়েন্টটাও আপনার জন্য বা এই বায়ারটা আপনার জন্য ডিফিকাল্ট বায়ার হলেও হতে পারে। আচ্ছা, এরপরে আরেক ধরনের বায়ার আছে। যেমন আমি গত ৩-৪ দিন আগে একটা ক্লায়েন্টের সাথে কাজ করছি। তার কাজটা একটু ছোট ছিল। তো কাজটা শেষ করে ডেলিভারি করার পর উনি আমাকে রিভিশনে পাঠাইছে। আমি যে সার্ভিসটা দেই, এই সার্ভিসের রিভিশন খুব কম। আমার লাইফে আমি মনে হয় ৪ টা বা ৫ টা ক্লায়েন্টের রিভিশন খাইছি। এ পর্যন্ত ৪৫০ প্লাস প্রজেক্ট নিয়ে কাজ করছি। এর মধ্যে ৪ টা ৫ টা রিভিশন আসছে। তো যেই সার্ভিসটার জন্য উনি আমাকে রিভিশন দিছে, এই সার্ভিসটাতে রিভিশন অ্যালাও করাই নেই আমার। সার্ভিসের মধ্যে রিভিশন মেনশনই করা নেই। কিন্তু ফাইবার যেহেতু সিস্টেম আছে, উনি আমাকে রিভিশনে পাঠাইতে পারে, রিভিশন পাঠাইছে। পাঠায়া ২ টা জিনিসের প্রাইস ঠিক করতে বলছে, হ্যাঁ? ধরেন একটা ছিল, এক জায়গায় ছিল ৩০, ওই জায়গায় ৫০ হবে, আরেক জায়গায় ছিল ৫০, ওখানে ২৫০ হবে। জাস্ট এই ২ টা জিনিসের জন্য উনি আমাকে রিভিশনে পাঠাইছে। উনি আমাকে এটা মুখে বলল, আমি করে দিতাম।
কিন্তু উনি এটার জন্য রিভিশন পাঠিয়েছে। আচ্ছা, তা আমি এটা শেষ করে দিছি ২ মিনিটের মধ্যেই যখন রিভিশন পাঠিয়েছে এটা শেষ করে দিলাম। শেষ করে দেওয়ার পর উনাকে আমি বারবার মেসেজ করতেছি যে, "যেহেতু ঠিক আছে আমার তো কাজ শেষ, তবে আমি কি এখন ডেলিভারি করব কিনা?" আমি কখনো কোনো ক্লায়েন্টের পারমিশন ছাড়া ডেলিভারি করি না। আগে ক্লায়েন্টের কাছ থেকে পারমিশন নেই, তারপর ডেলিভারি করি। এটা হচ্ছে আমার স্বভাব। তো উনাকে আমি যখন বারবার বলতেছিলাম যে, আ "আমি কি ডেলিভারি করব কিনা?" উনি এটার কোনো রেসপন্স করতেছিলেন না, কোনো রেসপন্স দেয়ই না। মানে উনি রিভিশনে পাঠাইছে শুধু বিনা কারণে, যেটা আমাকে মুখে বললে ১ মিনিটে সমাধান করে দিতে পারতাম। উনি রিভিশনে পাঠাইছে, কিন্তু আমি রিভিশন দেওয়ার পরও আ মানে কাজটা করে দেওয়ার পরও উনাকে যতবারই জিজ্ঞেস করতেছি আমি কি ডেলিভারি করব, দেয় না। প্রতি ২৪ ঘন্টা পর উনাকে আ জাস্ট রিমাইন্ডার দিচ্ছিলাম। ৪ দিন পরে আইসা উনি আমাকে বলতেছে যে আমি ৪ দিন পরে আমার খুব মেজাজ খারাপ হইলো যে, "আমি কাজ শেষ করে দিয়েছি, তুমি এখন" আমি ওনাকে বললাম যে, "দেখো আমার কাজ তো শেষ। তুমি আমাকে ডেলিভারি করার পারমিশন দিচ্ছ না কেন? আমার কাজ তো তুমি বলার সাথে, সাথে শেষ করে দিলাম। তাহলে তুমি আমাকে এখনো অনুমতি দিচ্ছ না কেন ডেলিভারি করার?" তো এরপরে কি করছে, এই মেসেজ দেওয়ার কিছুক্ষণ পরে এসে বলতেছে যে, "আমি কিভাবে অ্যাকসেপ্ট করব?" আমি কই, "তুমি তো আমাকে পারমিশনই দাও না ডেলিভারি করার। ডেলিভারি পারমিশন দিলেই তো আমি পুনরায় ডেলিভারি করব, তুমি তখন অ্যাকসেপ্ট করবে।" পরে হচ্ছে যে পুনরায় ডেলিভারি করছে। আমি জানি যে ও আমাকে হয়তো খারাপ ফিডব্যাক দিবে। আমি এখনো আ উনাকে উনার রিভিউটা লিখি নাই। আমি চিন্তা করতেছি আমি ওরে 2 স্টার বা 1 স্টার দিব। কারণ উনার রেসপন্স রেট হচ্ছে ১৪৮ ঘন্টা। এটা আসলে ভাবা যায়। যাই হোক, তো আপনি যত প্রকার রিভিশনই দেন, এইরকম এই ধরনের কিছু ক্লায়েন্ট থাকবে। আ আপনি যত প্রকার রিভিশন আপনাকে রিভিশনে পাঠাবে, আপনি যত ভালোই করে দেন না কেন রিভিশনে, এবং শেষ পর্যন্ত সে স্যাটিসফাইড হবে না। আপনি যত বেশি করেন না কেন, শেষ পর্যন্ত সে আপনার কাজে স্যাটিসফাইড হবে না। সে আপনার সন্তুষ্ট হবে না, এবং রিভিউতে হয়তো ভালো বলবে, কিন্তু ডেলিভারি দিয়ে দিবে 4 স্টার। হয়তো সে রিভিউ আপনাকে, যেমন আমার এই ক্লায়েন্টটা, হ্যাঁ, হ্যাঁ, সে হয়তো, কারণ আমি তো তার কাজ করে দিছি এবং ইনস্ট্যান্ট সেটা করে দিছি। সে হয়তো আমাকে রিভিউতে খারাপ লিখতেও পারে, বা রিভিউ ভালো দিতেও পারে, কিন্তু আ রেটিং এর জায়গায় 4 স্টার দিতেও পারে। আবার হয়তো দেখা যাবে আপনার আ ওর কাছে পরদিন আমি ওই যে 5 এর, যেহেতু উনি একটু রাগান্বিত ছিল তখন, যেহেতু আমি উনাকে একটু কড়াভাবেই বলছিলাম যে, "অর্ডারটা আমি করে নিছি। তুমি এখন আমাকে ডেলিভারি করার পারমিশন দিচ্ছ না কেন?" হয়তো এভাবে বলার কারণে উনি রাগও তো করতে পারে। তো আমি ওই ২৪ ঘন্টা পরে যে ফিডব্যাকটা, যেটা ফাইবারে যেটাকে বলে হিডেন ফিডব্যাক, হয়তো উনি ওই ফিডব্যাকটা খারাপও দিতে পারে। তো সেজন্য হচ্ছে যে আ এই ধরনের ক্লায়েন্ট যদি আমাদের কাছে আসে, তাইলে আমাদের এই চেকলিস্টের ক্লায়েন্টটাকেও আ মার্ক করতে হবে যে এটা আমার জন্য ডিফিকাল্ট ক্লায়েন্ট হতে পারে। আচ্ছা, এরপরে যদি আরেকটা পয়েন্ট দেখি, ৭ নম্বর এখানে আরেকটা পয়েন্ট মেনশন করা আছে। ক্লায়েন্টের কথাবার্তা শুনে মনে হবে সে আপনাকে ফেভার করছে। অর্থাৎ সে আপনার উপর কোনো দয়া করে আপনাকে কাজটা দিচ্ছে। মানে তার ভাবটা এরকম হবে যে আপনার রুজি-রুটি তার এই অর্ডারটা থেকেই আসছে। নাহলে আপনার কোনো রুজি-রুটি নেই। আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। আপনি অনেক সময় ব্যস্ততার কারণে আ অনেক কিছুই করতে পারেন না। আমি ব্যস্ততার কারণে অনেক প্রোগ্রামও অ্যাটেন্ড করতে পারি না মাঝে, মাঝে। এই যে দেখেন, ব্যস্ততার কারণে আপনাদের সাথে এই ভিডিওর এই টপিকসটা নিয়ে কথা বলব। এটা করতে, করতে ২ মাস ২.৫ মাস চলে গেছে। তো যাই হোক, তো এইরকম অনেক ক্লায়েন্ট থাকবে। সে আইসা মনে করবেন যে সে আইসা আপনার সাথে এরকম ভাব দিচ্ছে যে সে আপনাকে দয়া করে অর্ডারটা দিচ্ছে। এই অর্ডারটা না দিলে আপনার মহাভারত অশুদ্ধ হয়ে যেত। আপনি খায়া পইড়া বাঁচতে পারতেন না। যাই হোক, তো এইজন্য হচ্ছে যে এরকম যেই ক্লায়েন্টের ধরনটা এরকম বুঝবেন, তাহলে বুঝতে হবে যে এটা আপনার জন্য ডিফিকাল্ট ক্লায়েন্ট হতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আ কিছু ক্লায়েন্ট থাকবে খুব চ্যাপা। সে আপনি ভালো করলেও একটু গম্ভীরভাবে রাইগা থাকবে। কমিউনিকেশন করলেই তো সেটা বুঝবেন। আবার হচ্ছে যে আ সে আপনার উপর চরম বিরক্ত প্রকাশ করবে। সে কাজের উপর বিরক্ত, সে আপনার উপর বিরক্ত, সে কমিউনিকেশন এর উপর বিরক্ত। সে তার লাইফটাই বিরক্ত। তো এই ধরনের ক্লায়েন্ট যদি আপনার কাছে কখনো আসে যে সে কথায়, কথায় বিরক্তি প্রকাশ করতেছে। আপনি যখন একজন মানুষের সাথে চ্যাটিং করবেন, আ আপনার মেসেজের যখন অপর প্রান্ত থেকে রিপ্লাইটা আসে, ওই রিপ্লাইটাই আমরা অনেক কিছু বুঝে নেই ক্লায়েন্টের থেকে। অথবা আপনি যখন কোন মিটিং করবেন, মিটিং এ তার কথাবার্তা শুনলে আপনি বুঝতে পারবেন যে সে হয়তো বিরক্ত হয়ে গেছে, বা সে এক প্রকার বিরক্ত। সেজন্য হচ্ছে যে আপনার মোটামুটি আপনার সাথে কথাবার্তা সবকিছুতেই আপনাকে আ একদম বিরক্তি প্রকাশ করবে। যে এখানে আরেকটা জিনিস একটু যদি এড করতে যাই আমি, ওই যে যেই ক্লায়েন্ট আপনাকে মনে করবে যে সে আপনাকে ফেভার করতেছে, সে আপনাকে অর্ডার দেওয়া
তারা কিন্তু ম্যাক্সিমাম টাইম কি করবে আপনার থেকে, ধরেন সে যদি আপনাকে $10 $10 অর্ডার দেয়, সে আপনার কাছ থেকে $30 কাজ করায় নেওয়ার চেষ্টা করবে। যে আপনাকে মনে করবে যে সে তার টাকায় আপনার রুজি-রুটি চলবে। সে আপনাকে $10 অর্ডার মানে $10 অর্ডার দিলে $30 অর্ডার সমপরিমাণ কাজ করায় নেওয়ারই চেষ্টা করবে। তো সে কিন্তু আপনার অবশ্যই চেকলিস্টে থাকবে। সে হচ্ছে আপনার জন্য একজন সে আপনার জন্য একজন ডিফিকাল্ট ক্লায়েন্ট হওয়ার সম্ভাবনা আছে। এই হচ্ছে মূলত ডিফিকাল্ট ক্লায়েন্টের থিওরিক্যাল। আসলে এটা তো আমরা 100% বলতে পারবো না যে এরাই আপনার জন্য ডিফিকাল্ট ক্লায়েন্ট। তবে চান্সেস আছে যে এরকম এই যে ৮-১০ টা পয়েন্টের মতো আলোচনা করলাম সেগমেন্ট সহ ৩ ধরনের ক্যাটেগরি প্লাস ৭-৮ টা চেকলিস্ট। তো এই ধরনের যেই ক্লায়েন্ট গুলা থাকবে বা যে বায়ার গুলা মেসেজ আসবে তারা আপনার জন্য আ ডিফিকাল্ট ক্লায়েন্ট হতে পারে। এখন ডিফিকাল্ট ক্লায়েন্ট তো হতেই পারে বা ডিফিকাল্ট ক্লায়েন্টের মেসেজ আপনার কাছে আসতেই পারে। কাজ আপনি পেতেই পারেন, কাজ করতেই পারেন। তো সেক্ষেত্রে আপনাকে যদি আপনি কোনোভাবে এই চেকলিস্ট গুলোর মাধ্যমে ট্র্যাক করতে পারেন যে সে আপনার জন্য ডিফিকাল্ট ক্লায়েন্ট, তো সেক্ষেত্রে আপনার আসলে করণীয় কি থাকবে? আর আরেকটা জিনিস একটু বলে নিই, আমি দুঃখিত। হয়তো জাহিদ ভাই আমাদেরকে যত সুন্দরভাবে আমাকে বুঝিয়েছিল ওই সেশনে, আমি আপনাদের কাছে অত সুন্দরভাবে উপস্থাপন করতে পারিনি। তবে বিশ্বাস করুন যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। আর সম্পূর্ণ জিনিসটা নোট আউটের থেকে ছিল। ভাইয়ার সেশন থেকে আমি নোট করে রাখছিলাম। তো আ এক্সপ্লেনেশন এর জায়গায় হয়তো আমি আমার মতো করে এক্সপ্লেইন করছি, ভাইয়া ভাইয়ার মতো করে এক্সপ্লেইন করছিল। ধরুন আপনি আ যখনই আপনি রিকগনাইজ বা আইডেন্টিফাই করতে পারলেন যে এই সমস্ত চেকলিস্টে আমি এতক্ষণ যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম, তো এই চেকলিস্টের মধ্যে যেই আ পয়েন্টগুলো মেনশন করা আছে অথবা আ আপনি আপনার নিজের ওয়েতেই বুঝতে পারলেন যে এইটা আপনার জন্য একটা ডিফিকাল্ট ক্লায়েন্ট হতে পারে। য আ আপনি যেভাবে রিকগনাইজ করলেন যে এখানে মেনশন করা যে পয়েন্টগুলো ছিল এই পয়েন্ট থেকে হোক, কারণ এখানে চান্সেস বেশি আছে। আ এইখানে চান্সেসটা বেশি যে আপনার ডিফিকাল্ট ক্লায়েন্ট হওয়ার চান্সেস বেশি। তো এর মাধ্যমে আপনি বুঝতে পারলেন অথবা আপনি নিজেই আইডেন্টিফাই করতে পারলেন যে এটা আপনার জন্য একটা ডিফিকাল্ট ক্লায়েন্ট হতে পারে। তো যেহেতু মানুষের আসলে আপনি তো আর বলতে পারবেন না এ কি আপনার জন্য ডিফিকাল্ট হবে কিনা বা ডিফিকাল্ট কাইন্ড এর অর্ডার আসতে পারবে কিনা বা আসে কিনা, এটা তো আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন না। তো সেক্ষেত্রে হয়তো কন্ট্রোল করার যদি সিস্টেম থাকতো আপনি করতে পারতেন। যেহেতু আপনি এই টোটাল প্রসেসটাকে নিজে কন্ট্রোল বা নিজে ম্যানেজ করার কোনো ওয়ে নাই। তো এরকম আসতেই পারে বা আসবেই। আপনার সাথে এরকম ঘটবেই মাঝে-মধ্যে ২-১ টা, যেমন আমার সাথেও ঘটে গেছে। ইভেন আ জাহিদ ভাইয়ের কাছ থেকে শুনছি যে উনার নিজের একটা ক্লায়েন্টের ৭৪ টার মতো, দাঁড়ান আমি যেহেতু নোট করে রাখছিলাম। আচ্ছা, জাহিদ ভাইয়েরও কোনো ক্লায়েন্টের কাছ থেকে টোটাল ৭০ বারের মতো রিভিশন খাইছে। আচ্ছা, পয়েন্টটা এভাবেই আ নোট করা যে উনিও একটা কোনো স্পেসিফিক একটা ক্লায়েন্টের কাছ থেকে টোটাল ৭০ টা ৬৯ টা রিভিশন পাইছে ৭০ বারের সময় যেয়ে উনি এটা ডেলিভার করছে। উনার লক্ষ্য ছিল যে অর্ডারটা ডেলিভারি করব। তো উনি যদি এরকম পেয়ে থাকেন তাহলে আমি আপনি পাবো, এটাই স্বাভাবিক। তো যাই হোক, যখন আপনি আ এটা আইডেন্টিফাই করতে পারলেন, যদি কাজ শুরুর আগেই সেটা করতে পারেন, অর্ডার প্লেস হওয়ার আগে এটা করতে পারেন, তাইলে আমার সাজেশন থাকবে বা আ আমি যদি বলি জাহিদ ভাইয়ের তরফ থেকে এরকমই আসছে বা আমিও যদি বলি তার সাথে কাজটা না করা। এটা হচ্ছে ১ম এবং এভয়েড করা পোলাইটলি। আপনি ওনাকে বলতে পারেন যে, "আমি তোমার কাজ করব না। তুমি এই সে হ্যাং-ত্যাং" বা কোনোভাবেই যেটাই হোক আপনাকে সামহাউ আ এটা এভয়েড করতে হবে পোলাইটলি। আপনি তাকে সুন্দরভাবে বুঝায়া কোনো একটা রিজন দেখায়া সেটা আপনি কাজটা নেওয়া থেকে বিরত থাকলেন। এটা হচ্ছে ১ম করণীয় কাজ। তারপর দ্বিতীয়ত আপনাকে নিজের দিকে দেখতে হবে যে আ এই টোটাল প্রসেসটাকে আপনি কোথাও ভুল আছেন কিনা? আগে যদি আপনি ভুল থাকেন তাহলে আপনার জায়গা থেকে আপনি সেটা শুধরে নিয়ে সেটা করে দিবেন। যেমন এই কাজগুলা হওয়ার ক্ষেত্রে যেমন অর্ডার প্লেস হয়ে গেছে। এখন হওয়ার পর দেখতে পারতেছেন যে এটা আপনার জন্য ডিফিকাল্ট ক্লায়েন্ট হতে পারছে। তো এই ডিফিকাল্ট ক্লায়েন্ট হওয়ার মানে যখন বুঝতে পারলেন অর্ডার হওয়ার পরও হয়ে গেছে, তখন আপনার আগে দেখতে হবে নিজের দিকে যে আপনার দিক থেকে কোনো প্রকার কোনো ভুল আছে কিনা? ভুল যদি থাকে সেটা শুধরে নিয়ে চেষ্টা করা যায় কাজটা শেষ করার জন্য। আগে চেষ্টা করতে হবে নিজের দিকটা। নিজের দিকে যদি কোনো ভুল থাকে সেটা শুধরে নিয়ে চেষ্টা করে দেওয়ার জন্য। আচ্ছা। এরপরে যদি বলি এক্সপ্লোর করতে হবে, অর্থাৎ সে কি চাচ্ছে, তার চাহিদাটা কি সেটা এক্সপ্লোর করতে হবে। তার সাথে কনভারশন এ যাইতে কনভারসেশন এ যাইতে হবে।
আ তার সাথে আপনি বুঝার পরও একটু ডিপলি বা একটু ডিটেইলস কনভারসেশন এ যাইতে হবে যে আসলে সে কি চাচ্ছে। যদি অর্ডার প্লেস হয়ে যায়, এখন তো আপনি হুট করে একটা অর্ডার ক্যানসেল করাটা আসলে কোনো সলিউশন না। আপনাকে তার সাথে কনভারসেশন এ যাইতে হবে। আ যদি আ তার সাথে অর্ডার প্লেস হয়ে যায় তাইলে তো হইলই। তাইলে হচ্ছে যে আপনি তাকে যেভাবেই হোক কনভিন্স করার চেষ্টা করতে হবে এবং এটা আপনার সে তার স্পেসিফিক চাহিদাটা কি তার সাথে একটু চেষ্টা করতে হবে খোলামেলা ডিসকাস করা বা একটু ট্রিপটা যাতে ক্লিয়ারলি হয় এরকম একটা চেষ্টা করবেন যাতে এরকম হয়। আর যদি অর্ডার প্লেস করার আগে সেটা করতে পারেন তাহলে সবচেয়ে ভালো। আর যদি অর্ডার প্লেস হয়ে যায় তাহলে তো চেষ্টা করতে হবে সর্বোচ্চটা দিয়ে যে আপনার দিকে থেকে যেরকম বা যেভাবে হোক ফার্স্ট চেষ্টা করে হইলেও অর্ডারটা যাতে ক্যানসেল না হয়। আর এসব ক্ষেত্রে আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সবসময় আপনাকে ঠান্ডা মাথায় থাকতে হবে। আপনাকে বি কুল থাকতে হবে। আপনি কখনোই হাইপার হইতে পারবেন না। এরকম সিচুয়েশন আপনার লাইফে ঘটতেই পারে। মানুষের রাস্তার একদম আপনি পাশ দিয়ে হাঁটতেছেন, রাস্তার কিনারা দিয়ে হাঁটতেছেন। আ একটা গাড়ি এসে আপনাকে পিছন থেকে হুট করে মেরে দিবে। এখানে আপনার কোনো দোষ আছে বা আপনার কোনো ভুল আছে? আপনার কোনো ভুল নেই, আপনার কোনো দোষ নেই। আপনার অ্যাক্সিডেন্টালি এটা ঘটে গেছে বা এরকম একটা দুর্ঘটনা আপনার সাথে ঘটতেই পারে। তো সেক্ষেত্রে আপনাকে সবসময় ঠান্ডা মেজাজে থাকতে হবে, ঠান্ডা মাথায় থাকতে হবে। ঠান্ডা থেকে এই পরিস্থিতিটা মোকাবেলা করতে হবে। এক্ষেত্রে সবচেয়ে বেশি হেল্প করবে আপনাকে কাস্টমারের পার্সপেক্টিভটা বুঝতে হবে কি, কাস্টমারের পার্সপেক্টিভ কি আছে সেটা আপনাকে বুঝতে হবে। অর্থাৎ সে কোন সিচুয়েশন এ আসছে সেটা বুঝতে হবে। কাস্টমারের পার্সপেক্টিভ যদি আপনি বুঝেন বা সে কোন সিচুয়েশন এ আছে সেটা যদি বুঝেন, যেমন আপনি একটা মানুষ, আপনারও কোনো বিষয়ে প্রেশার থাকতে পারে, কোনো তাড়া থাকতে পারে, আপনার অগণিত ক্লায়েন্ট থাকতে পারে, অগণিত অর্ডার রানিং থাকতে পারে, আপনি প্রেশারে থাকতে পারেন। ঠিক তারও হয়তো অনেক প্রেশার আছে, অনেক টাইট শিডিউল এর মধ্যে আছে, সে অনেক তাড়াহুড়োর মধ্যে আছে। তো আপনাকে তার দিকটাও কিছুটা কনসিডার করতে হবে, তার দিকটাও কিছুটা দেখতে হবে যে আসলেই ক্লায়েন্ট কোন সিচুয়েশন এ আছে। তাকে সেভাবে যদি পারেন আপনি একটু সাপোর্ট দিলেন। আচ্ছা, এরপর আ এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এইটা হলে হচ্ছে যে ডিফিকাল্ট ক্লায়েন্ট হলেও তাকে হ্যান্ডেল করার একটা সহজ মাধ্যম হয়ে যাবে। যেমন টোটাল ওভারঅল একটা প্ল্যান রেডি করে কাস্টমারকে দেয়া। ১ম এই যখন আপনি অর্ডারটা ধরেন সে অর্ডারও প্লেস করে দিল। কিন্তু অর্ডার প্লেস করার পরেও আপনি কাজ শুরু করার আগে আপনি একটা প্ল্যান শেয়ার করলেন যে আমার সাথে তোমার সাথে লিখিতভাবে আপনি একটা ড্রপ ফাইল করলেন অথবা আপনি একটা টেক্সট ফাইল করলেন। যেই ফাইলই করলেন অথবা আপনি আ ইনবক্সে মেনশন করে দিলেন যে আমাদের এই ব্যাপারে চুক্তি হইছে, এই কাজগুলো আমি তোমার জন্য করব এবং সেটা স্টেটমেন্ট আকারে থাকবে, লিখিত আকারে। মৌখিক কোনো সলিউশন না। যদি Fiverr জুম করে থাকেন। যদি Fiverr জুম কলে আপনি আলোচনা করে থাকেন বা ওনার সাথে কোনো মিটিং করে থাকেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে জুমটা ৩০ দিন পর্যন্ত রেকর্ড পাওয়া যাবে। সেক্ষেত্রে আপনি সিকিউর। কিন্তু যদি এরকম না হয়, যদি আপনি তার সাথে মেসেজে কথাবার্তা বলে থাকেন, তাইলে আপনাকে একটা লিখিত ডকুমেন্ট তৈরি করতে হবে। যেমন এরকম আ পরবর্তীতে যদি কোনো ইস্যু তৈরি হয়, তখন আ যেই প্ল্যানটা আপনি কাজ শুরু করার আগে তৈরি করে তাকে দিলেন বা যে প্ল্যানটা আপনারা ২ জনে মিলে তৈরি করছেন, সেটা আপনি পরবর্তীতে তার কাছে দেখাইতে পারেন বা তার কাছে সাবমিট করতে পারেন যে, "দেখো তোমার সাথে আমার এই ডিল হইছে, আমি এই কাজটা তোমার সাথে করব।" আপনি তো প্রিন্টেড ফাইল না দেখাইলেন, আপনি ডকুমেন্ট ফাইলেই বললেন যে, "দেখো এই যে আমার ডকুমেন্ট ফাইল, তোমার সাথে আমার ওভারঅল একটা প্ল্যান রেডি করছি। আমি তোমাদের সাথে এই প্ল্যান এইভাবে, এভাবে আমরা আগাবো। এই কাজটুকু আমি করব। আমার রেসপনসিবিলিটি এতটুকু ছিল।" তাহলে আপনি ক্লায়েন্টেরও একটা ক্লিয়ার বিট দিতে পারবেন যে, "এই কমিটমেন্ট চুক্তি হইছে, এইটা আমি করছি। এর বাইরেরটা আমাকে যদি তুমি করতে চাও তাহলে এক্সট্রা টাকা দিতে হবে।" যদি এর বাইরের কাজ তুমি আমাকে দিতে চাও, আপনি যদি ইচ্ছা হয় আপনি ফ্রি করে দিলেন। আপনার যদি ইচ্ছা না হয় আপনি বলতে পারবেন তাকে যে এই কাজের জন্য আমাকে এক্সট্রা পেমেন্ট দিতে হবে। এই হচ্ছে একটা প্ল্যান সাজাবেন। আর ২য় কথা হচ্ছে যে সবকিছু ডকুমেন্ট আকারে থাকবে যাতে পরবর্তীতে তাকে দেখানো যায় যে আপনি আমার সাথে এই চুক্তি হইছিল, আমি এই কাজ করব বলছি, আপনার এই কাজ আমি করে দিছি। আমার পক্ষে আর বাড়তি কাজ করা সম্ভব না বা আমার এটাই শেষ হয়েছে। এইটা যদি আপনি লিখিত ডকুমেন্ট থাকে তাহলে আপনি ওয়ার্ক প্রুফ এবং লিখিত ডকুমেন্ট বা টেক্সট ফাইল বা যেই ফাইলটা হোক ডকুমেন্ট যদি থাকে ওই ডকুমেন্টটা Fiverr সাপোর্টে সাবমিট করেও Fiverr সাপোর্ট থেকে হেল্প নিতে পারবেন। কিন্তু যদি আপনার কাছে পর্যাপ্ত তথ্যাদি না থাকে তাহলে আপনি সাপোর্টের হেল্পটাও পাবেন না। একদম সর্বশেষ যেই পরিস্থিতি মোকাবেলা করতে সর্বশেষ যেই আ আ পার্ট বা সর্বশেষ যেই জিনিসটা সেটা হচ্ছে যে এই এই ডিফিকাল্ট ক্লায়েন্ট এর সাথে সর্বশেষ যেই পরিস্থিতি যেটা আপনি যে তাকে কোনোভাবেই কনভিন্স করতে পারছেন না বা তাকে কোনোভাবেই ম্যানেজ করতে পারেননি।
তার সাথে আপনার কন্টিনিউ করাটা পসিবল না। হয়তো তার দিক থেকেই ঝামেলা অথবা আপনার দিক থেকে আপনি চাচ্ছেনও তাকে এক্সট্রা সার্ভিস দিয়ে কন্টিনিউ করতে। তাহলে সেখানে হচ্ছে যে একেবারে ঝামেলা এড়ানোর জন্য যে আর কোনো ওয়ে নাই, আর কোনো পথ নাই ওর কাছে। তখন হচ্ছে যে তাকে অফার করতে পারেন যে, "আমি তো তোমার জন্য যে এই চুক্তি হয়েছিল, এই কাজটা তোমার সাথে করছি। আ এক্সট্রা যে কাজগুলো আছে এটা আমি করতে পারব না। তোমার এই কাজের জন্য আমি এই প্রজেক্টের এতটুকু পর্যন্ত শেষ করছি। তোমার সাথে আমার চুক্তি হয়েছে $200 বা $200 তুমি আমাকে $100 পেমেন্ট করো। বাকি টাকা আমি তোমাকে রিটার্ন করে দিচ্ছি বা পার্শিয়াল পেমেন্ট হিসেবে তোমাকে আমি রিটার্ন করে দিচ্ছি।" যদি এভাবে কনভিন্স করতে পারেন তাহলে তো কনভিন্স হয়েই গেল। ঝামেলা চুকে গেল। আর যদি সর্বশেষ পর্যায়ে ঝামেলা চুকাইতে না পারেন তাহলে দুর্ভাগ্যজনিত কারণে হইলেও কারণ এটাতে তো আর কিছু করার থাকবে না। আপনি তার সাথে অর্ডারটা শেষ পর্যন্ত ক্যানসেল করতেই হবে। এই হচ্ছে মূলত Fiverr এ ডিফিকাল্ট ক্লায়েন্টের যে মূল টপিকস নিয়ে আলোচনা ছিল আমাদের। এই হচ্ছে মূল টপিকসটা আমরা এই গুলো নিয়ে এতক্ষণ কথা বললাম এবং এই সম্পূর্ণ গাইডলাইনটা আমাদের জাহিদুল ইসলাম জাহিদ ভাইয়ের কাছ থেকে পাওয়া। তবে উম আমার আ এক্সপ্লেনেশনটার সম্পূর্ণ দায়ভার আমার। আমি যেভাবে এক্সপ্লেইন করছি, এক্সপ্লেইনটার দায়ভার আমার। তবে মূল পয়েন্টগুলো এরকমই ছিল, যেগুলো আমি নোট ডাউন করে রেখেছিলাম, সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলব। এবার শেষ দিকে কিছু টিপস যদি থাকে, আ যদি আপনি কোনোভাবে কনফার্ম হতে না পারেন যে এটা আপনার ডিফিকাল্ট ক্লায়েন্ট কিনা, তাহলে তাকে যত বেশি সম্ভব প্রজেক্ট সম্পর্কে প্রশ্ন করা। এই প্রশ্নের উত্তরের মাধ্যমে আপনি তার সাথে কথা বলে বুঝতে পারবেন যে এটা আপনার ডিফিকাল্ট ক্লায়েন্ট হতে পারে বা হতে পারে সরি আপনার জন্য এটা ডিফিকাল্ট ক্লায়েন্ট হতে পারে কিনা। হ্যাঁ, এইগুলোই ছিল মূলত আমাদের চেক লিস্ট গুলো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আ আশা করি আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে এক্সপ্লেনেশন দেওয়ার জন্য। আসলে ডিফিকাল্ট ক্লায়েন্ট গুলো চেনার কিছু আ টিপস যদি আ এইরকম টিপস ইন ফিউচারে পেতে চান, আমি চেষ্টা করব এরকম গুরুত্বপূর্ণ টপিকস গুলো নিয়ে মাঝে, মাঝেই কথা বলতে এবং আমি কোনো প্রুভেন সোর্স ছাড়া, আমি আবারও বলতেছি আমি কোনো প্রুভেন সোর্স ছাড়া কোনো কথা বলব না। আমি যে কথাগুলা বলব সেগুলোর একটা ভ্যালিড সোর্স থাকতে হবে। হয়তো Fiverr এর অফিসিয়াল অথবা কোনো ভ্যালুয়েবল পারসন এর কাছ থেকে জানা টিপস গুলোই শেয়ার করব। যেটাতে আমি নিজের কোনো মন গড়া কথা বলব না। যদি ইন ফিউচারে এরকম টিপস পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল আইকনটা টিপে দিবেন। যাতে আপনি পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পেয়ে যায় বা পেয়ে যেতে পারো। আর Fiverr সম্পর্কে আমার মূল ক্যারিয়ারটা যেহেতু আমি Fiverr এর একজন প্রো সেলার, তো আমার সম্পূর্ণ ভিডিও রিলেভেন্ট থাকবে Fiverr সম্পর্কেই। আমি চেষ্টা করব আমার দিক থেকে যত বেশি সম্ভব টিপস বা ট্রিকস গুলো আপনাদের সাথে শেয়ার করা। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো এরকম ভিডিও নিয়ে কথা বলব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।